আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন ২৪শে জুলাই অভ্যুত্থানে ঢাকার রাজপথ, শুধু ঢাকা বলছি কেন, সারা বাংলাদেশের রাজপথে খুব পরিচিত স্লোগান ছিল, ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। বলা বাহুল্য, বাংলাদেশের আওয়ামী লীগ আর তার সঙ্গী সমর্থক নেতা কর্মী এদের উদ্দেশ্যে দেয়া হতো এই স্লোগান, যার নিহিত অর্থ ছিল ভারতের কাছে বাংলাদেশের স্বার্থ বিক্রি করে দিয়েছেন শেখ হাসিনা, সুতরাং তার এবং বাংলাদেশে তার যারা সমর্থক তাদের থাকা আর চলবে না। কিন্তু মামার বাড়ি বলা কেন? কেন বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, চাচার বাড়ি, খালার বাড়ি নয়? তার কারণ সেও বাংলায় বহু ব্যবহৃত এক পুরনো ছড়া। কে লিখেছেন জানি না, আমিও ছেলেবেলায় শুনেছি, আপনারাও শুনেছেন নিশ্চয়ই। ছড়াটা হলো, তাই 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 মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা কিলচর নাই। অর্থাৎ মামার বাড়ি হলো ভারী মজার বাড়ি, বড় আনন্দের জায়গা। আসলে মামার সঙ্গে সম্পর্কটাই বড় স্নেহ, মায়া, মমতার। সেজন্যই তো চাঁদকে আমরা আর কারোর নামে ডাকি না, মামা বলি, কাকা জ্যাঠা কিছু বলি না, তাই না? কিন্তু সব মামা আদরের হয় না, আবার সব মামার কাছে, সব ভাগ্নের কাছে মামাও আদরের হয় না। মহাভারতের কৃষ্ণের মা ছিলেন দেবকী, আর দেবকীর ভাই ছিলেন কংস। সেই হিসেবে কংস হলেন কৃষ্ণের আপন মামা। কিন্তু এখানে মামা ভাগ্নের সম্পর্ক ছিল সাপ আর নেউলের চেয়েও ভয়ঙ্কর। আর কৃষ্ণের কাছে তার মামার বাড়ি আদৌ মজার বাড়ি ছিল না। এই প্রতিবেদন তাদের কথা মাথায় রেখে তৈরি করেছি যারা ভারতকে কৃষ্ণের মামার বাড়ির মতো দেখেন, মানে যারা ভারতকে কংস মামার বাড়ি হিসেবে দেখেন, তাদের জন্য। তারা ভারতের নাম শুনলে জ্বলে ওঠেন, ভারতকে শোষণবাদী হিসেবে গাল পাড়েন অহরহ। সেই ভাগ্নেদের উদ্দেশ্যে তাদের কথা মাথায় রেখে তৈরি এই ভিডিও। দেখব ভারত কি সত্যি কংস মামা, নাকি এটা ভুল ভাবনা। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে মনোজ দাস। দুদিন আগে একটি প্রতিবেদন করেছিলাম তারেক রহমানকে নিয়ে, বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার ওপর বিশ্বাস রেখে তাকে দেশে ফেরাতে, ভোটে জিতিয়ে ক্ষমতায় আনতে ভারত ইঞ্জিনিয়ারিং করেছে, এ কথা বাংলাদেশে বহুল প্রচারিত। কেন, যদি সত্যি এই কথা হয়, আর সত্যি হওয়ার কথা তো আমরাও শুনতে পাচ্ছি চারদিকেই, সুতরাং যদি সত্যি হয় তাহলে কেন ভারত এই ঝুঁকি নিয়েছিল, সেই কারণটাও বলেছিলাম এই গত পরশুর ভিডিওতে। কারণটা আর কিছুই নয়, বাংলাদেশে সুস্থ গণতন্ত্র, ইনক্লুসিভ গণতন্ত্র ফিরুক, ধর্মীয় মৌলবাদ আর সন্ত্রাসবাদ দূর হোক, এটাই চেয়েছিল ভারত। কিন্তু ভারতের সেই প্রত্যাশা ক্রমশ দূরে সরে যাচ্ছে, কারণ এই সরকারে আমেরিকার চাপে হোক বা অন্য যে কোনো কারণেই হোক, সে কারণগুলো বলেছিলাম গত পরশুর ভিডিওতে, বিএনপি সরকারে জামাতকে নেয়ার এবং জামাতের সঙ্গী যারা আছে তাদেরকে নেয়ার একটা কথা চলছে। এটা ছিল একটা। দ্বিতীয় ছিল যে বাংলাদেশে ইনক্লুসিভ গণতন্ত্রের নামে ভারত ইঞ্জিনিয়ারিং করেছিল নির্বাচনে, সেই প্রত্যাশা যেন ক্রমশ দূরে সরে যাচ্ছে। এটাই ছিল আমার আলোচনা পরশুদিনের। বেশিরভাগ দর্শক আমার সঙ্গে সহমত হয়েছেন, ভারতের ভূমিকার প্রশংসা করেছেন। এমন কথাও অনেকে বলেছেন যে ভারত এই উদ্যোগ না নিলে ইউনূসের চরম অপশাসন শেষ হতো না, ঘাড়ে চেপে বসে থাকতো সেই সিন্দবাদের গল্প আছে না, সিন্দবাদের ঘাড়ে বসেছিল, চেপে বসেছিল যেমন সেই বুড়ো,
তেমনি বুড়ো ইউনূসও চেপে বসে থাকতো বাংলাদেশের ঘাড়ে। কিন্তু যথারীতি কিছু দর্শক উল্টো কথা বলেছেন। তাদের বক্তব্য, বাংলাদেশে এই সুযোগে বাংলাদেশকে নিজেদের গোলাম করতে চেয়েছিল ভারত। তারেক রহমান সেটা রুখে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন তারেক নন শেখ হাসিনা, আর বিএনপিও নয় আওয়ামী লীগ। সুতরাং তাদের বক্তব্য বেশ হয়েছে। অর্থাৎ ভারতকে বাংলাদেশের এই ভাগ্নের দল যাদের কথা বলছি, তারা এই ভাগ্নের দল ভারতকে দেখে কংস মামার বাড়ি হিসেবে দেয়। কিন্তু সত্যি কি তাই? ভারত কি বাংলাদেশকে গোলাম করতে চেয়েছে, কিংবা গোলাম করে রেখেছিল শেখ হাসিনার আমলে? তথ্য কি বলে আসুন দেখি। প্রথমে বলি, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক কোনো দেশ আজ থাকতো না যদি না ভারত সেদিন স্বাধীনতার লড়াইতে পাশে থাকতো। মানে ভারত পাশে না থাকলে আজকের বাংলাদেশ কেউ দেখতে পেত না, এটা পূর্ব পাকিস্তান হয়েই থাকতো। এটা বাংলাদেশের সব ভাগ্নেরাই জানে, মানে এবং বলে। তবে যারা ভারতকে কংস মামা হিসেবে দেখে, তারা বলে ভারত পাশে ছিল পাকিস্তানকে টুকরো করবে বলে, স্বাধীন করবে বলে দেশটাকে নয়। সেটা তো তারা বলবেই, কারণ তারা তো বাংলাদেশের স্বাধীনতাকেই মানতে চায় না। তারা তো আবার পূর্ব পাকিস্তানে ফিরে যেতে চাইছে, তাই না? থাক সে পুরনো কথা, বরং বর্তমানে আসি। বাংলাদেশে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে ব্যবহার করে দেশটিকে কি শোষণ করতে চেয়েছিল ভারত? তাই আওয়ামী লীগকে না পেয়ে বিএনপির ওপর বাজি ধরেছিল, এবং বিএনপির উল্টো চালে ভারত এখন ঠকে গেছে বলে মোহভঙ্গের কথা উঠছে, স্বপ্নভঙ্গের কথা উঠছে। আজকের এপিসোডে আমরা এই শোষণ তত্ত্বটিকে তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করব। আমরা দেখব কেন একটি গণতান্ত্রিক ও মৌলবাদ মুক্ত বাংলাদেশ ভারতের জন্য কোনো পুতুল সরকারের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেন সেটা আমরা দেখব। ভারত কি আসলেই কোনো দলকে শোষণ করার জন্য ব্যবহার করতে চেয়েছে বিএনপিকে, নাকি এটা দুদেশেরই টিকে থাকার লড়াই? চলুন গভীরে যাওয়া যাক। প্রথমেই একটা কথা পরিষ্কার হওয়া দরকার, আন্তর্জাতিক রাজনীতিতে বন্ধুত্ব বা শত্রুতা বলে কিছু হয় না। সব সম্পর্কই টিকে থাকে, তৈরি হয় কেবল স্বার্থের দিকে তাকিয়ে। বাংলাদেশের একদল মানুষ মনে করেন ভারত তাদের প্রাকৃতিক সম্পদ বা বাজার শোষণ করছে। কি প্রাকৃতিক সম্পদ আছে বাংলাদেশের যেটা ভারত শোষণ করতে যাচ্ছে? হ্যাঁ, বাংলাদেশের অবস্থান যেহেতু ভারতের পেটের মধ্যে, এবং তার সব পাশেই, শুধু বঙ্গোপসাগরের দিকটা ছাড়া বাকি সব দিকেই প্রায় ভারত। সুতরাং ভারতের এই প্রান্ত থেকে সেই প্রান্তে যেতে গেলে বাংলাদেশের উপর দিয়ে যদি যাওয়া যায়, তাহলে সেটা সুবিধের একটা আসে, সেই ব্যাপারটা। আর বাজার শোষণ, ডেটা বা তথ্য কি বলছে? ভারত একটি $3.5 ট্রিলিয়ন অর্থনীতি। বাংলাদেশের মতো একটি ক্রমবর্ধমান অর্থনীতির দেশ যদি অস্থিতিশীল হয়, তবে ভারতের সবচেয়ে বড় ক্ষতি, সেই ক্ষতিটা হয় তার উত্তর পূর্বাঞ্চলে। ভারতের কাছে সেভেন সিস্টার্স বা উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা বজায় রাখাটা কোনো শোষণের বিষয় নয়, এটা ভারতের জাতীয় অখণ্ডতার প্রশ্ন। আর বাংলাদেশের কোনো সরকার যদি মৌলবাদকে প্রশ্রয় দেয়, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। এর আগে আমরা দেখেছি উলফা বা অন্যান্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কিভাবে বাংলাদেশের মাটি ব্যবহার করেছে। 2004 সালে 10 ট্রাক অস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের জন্য পাচারের চেষ্টার উদাহরণ সেটা তো সামনেই আছে। সুতরাং ভারত বাংলাদেশে কোনো দলকে ব্যবহার করতে চায় না,
ভারত চায় এমন একটি ব্যবস্থা বাংলাদেশে থাকুক যা তার নিজের সীমানাকেও যেমন শান্ত রাখবে, আর শান্তি থাকলে বাণিজ্য হয়, আর বাণিজ্য থাকলে দুই দেশেরই উন্নতি হয়। হ্যাঁ, দুই দেশেরই উন্নতি, শুধু ভারতের একার উন্নতি নয়। প্রশ্ন উঠেছে, ভারত কি কোনো নির্দিষ্ট সরকারের ওপর বাজি ধরেছিল? বাস্তবতা হলো, ভারত চায় বাংলাদেশে একটি সুস্থ গণতন্ত্র বজায় থাকুক। কেন? কারণ যখন কোনো দেশে সুস্থ গণতন্ত্র থাকে না, তখন সেখানে উগ্রপন্থা বা মৌলবাদের উত্থান সহজ হয়। ইতিহাস বলে, মৌলবাদী শক্তি যখনই ক্ষমতায় এসেছে বা প্রভাব বিস্তার করেছে, তখনই সংখ্যালঘু নিপীড়ন বেড়েছে, আর সীমান্ত দিয়ে শরণার্থীর ঢল নেমেছে ভারতে। পাকিস্তান আমলের কথা মনে রাখলে বলা যায়, 30% হিন্দু ছিল একটা সময়ে বাংলাদেশে, সেই পূর্ব পাকিস্তানে। সেই 30% হিন্দু পাকিস্তান কেটে যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন সেই সংখ্যা নেমে এসেছিল প্রায় 24%, 22 থেকে 23% নেমে এসেছিল। আর সেই গত প্রায় 54 বছরে সেই সংখ্যাটা কোথায় নেমে এসেছে এখন 8%-এরও নিচে। সুতরাং ইতিহাস বলে, মৌলবাদী শক্তি যখনই ক্ষমতায় এসেছে বা প্রভাব বিস্তার করেছে, তখনই সংখ্যালঘু নিপীড়ন বেড়েছে, আর সীমান্ত দিয়ে শরণার্থীর ঢল নেমেছে ভারতে। এটি ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা বা আসামের জনতান্ত্রিক কাঠামো ও নিরাপত্তার জন্য বড় হুমকি। উল্টো দিকে বাংলাদেশের তুলনায় কেন বলবো, অনেকটাই ভারত শান্ত ছিল, শান্ত রয়েছে। সংখ্যালঘুর স্বার্থ, মুসলমানদের স্বার্থ এখানে সুরক্ষিত, তার জন্য এখানে মুসলমানদের সংখ্যা ক্রমশ বেড়েছে। শতকরা সংখ্যাও যেমন, তেমনি মাথাগুন্তির সংখ্যাতেও। ভারত কেন চায় মৌলবাদ বন্ধ হোক? কারণ মৌলবাদ মানেই হলো আধুনিক চিন্তা ও বাণিজ্যের বিরোধিতা। একটি দেশ যদি উগ্রপন্থার দিকে ঝুঁকে পড়ে, তবে সেখানে বিদেশি বিনিয়োগ কমে যায়। বাংলাদেশের অর্থনীতি যদি ভেঙে পড়ে, তবে তার চাপ সরাসরি ভারতে লাগে। পাশের বাড়িতে আগুন লাগলে আমার বাড়িতে তার আঁচ লাগবেই। পুরনো দিনের ইতিহাস তাই বলেছে। সুতরাং বাংলাদেশে সুস্থ গণতন্ত্র থাকাটা ভারতের জন্য অপশন নয়, বরং ভারতের নিরাপত্তা গ্যারান্টি। এবার আসি বাণিজ্যের কথায়। আর হ্যাঁ, সেই জন্য গ্যারান্টির কথাটা বলি বলেই এখানে আরও একটা কথা বলি। সেই জন্যেই ভারত চেয়েছে জামাতি ইউনূসের শাসনের পরিবর্তে বিএনপির তুলনামূলকভাবে অনেকটাই ধর্মনিরপেক্ষ দল, দক্ষিণপন্থী হলেও তারা মধ্যপন্থার কাছাকাছি এই দল ক্ষমতায় আসুক, সুস্থ হোক বাংলাদেশের পরিবেশ। এবার আসি বাণিজ্যের কথায়। অনেকে বলেন ভারত বাংলাদেশকে ভারতের পণ্য বিক্রির বাজার বানাতে চায়। সত্যিটা হলো, বাংলাদেশের উৎপাদিত পণ্য এখন ভারতে আগের চেয়ে অনেক বেশি রপ্তানি হচ্ছে, কিন্তু ভারতের চেয়ে অনেক বেশি টাকার বাণিজ্য তো বাংলাদেশ করে চীনের সঙ্গে, এবং চীন থেকে তাদের আমদানি শুধুমাত্র অস্ত্র, রপ্তানি কিছুই নেই। কিন্তু তার জন্য কি কোনো প্রশ্ন উঠেছে? একদমই নয়। তার কারণ বাংলাদেশে কিন্তু ভারতের বেলায় প্রশ্ন ওঠে, অথচ ভারতে রপ্তানি করার মতো তাদের যে সামগ্রীগুলো আছে বাংলাদেশের, সেগুলোই তো ভারতে তারা রপ্তানি করে, এবং আগের চেয়ে বাড়ছেও সেটা। নতুন করে আরও কিছু তৈরি হলে এই রপ্তানি আরও বাড়বে। সহজ কথা। ভারতের ট্রানজিট বা ট্রান্সশিপমেন্ট সুবিধা আপাতত বন্ধ, কিন্তু জানি না এই সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি খুলবার সম্ভাবনা ছিল, সে কথা শুনেছি। এই সুবিধা ব্যবহার করে বাংলাদেশ শেখ হাসিনার আমলে এবং তার পরবর্তী ইউনূসের আমলেরও প্রথম দিকে কি পেয়েছে, হিসাবটা একটু খতিয়ে দেখবেন যারা এই প্রশ্ন তোলেন। চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের ফি হিসেবে
ভারত থেকে বাংলাদেশ কোটি কোটি টাকা আয় করেছে, এখনো করছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে পণ্য পাঠাতে হলে বাংলাদেশের রাস্তা ব্যবহার করতে হয়। এতে বাংলাদেশের পরিবহন খাত ও অবকাঠামো উন্নত হচ্ছে, সেখানেও তাদের অর্থাগম হচ্ছে। আরেকটি বড় ইস্যু হলো জ্বালানি ও বিদ্যুৎ। ভারত থেকে বর্তমানে বাংলাদেশে বিশাল পরিমাণ বিদ্যুৎ সেখানে রপ্তানি হচ্ছে, ভারত থেকে আমদানি করছে বাংলাদেশ। ভারতের ফ্রেন্ডশিপ পাইপলাইনের মধ্যে সেখানেও একটা কথা আছে, আদানির বিদ্যুৎ কেন্দ্রের দাম বেশি বলে কথা উঠেছে অনেক, যদিও বন্ধ করার সাহস হয়নি। কিন্তু আসাম থেকে ত্রিপুরা থেকে যে সমস্ত বিদ্যুৎ বাংলাদেশে যাচ্ছে সেগুলো কিন্তু সাবসিডাইজড রেটে, তার কথা কিন্তু কেউ বলে না। ভারতের ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ডিজেল আসছে, এই সরবরাহ যদি বন্ধ হয়ে যায় তবে বাংলাদেশের কি হবে অবস্থাটা কেউ ভেবেছেন? কৃষি ও শিল্প উৎপাদন থমকে যাবে, যান চলাচল বন্ধ হয়ে যাবে। এই যে ইরান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশের তীব্র এনার্জি ক্রাইসিস, কে দাঁড়িয়েছে এসে ভারতে এই বাংলাদেশের পাশে? চীন না পাকিস্তান না আমেরিকা? দাঁড়িয়েছে কিন্তু সেই ভারত। তারেক রহমান সরকারের অনুরোধে 5,000 মেট্রিক টন তেল ইতিমধ্যেই পাঠিয়েছে ভারত, আরও 45,000 মেট্রিক টন যাওয়ার পথে। মনে রাখবেন, ভারত নিজেও তেল সংকটে ভুগছে, কিন্তু তা সত্ত্বেও এভাবে বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে ভারত। ভারতকে যারা কংস মামার বাড়ি হিসেবে দেখে তারা বলবে এটাও নাকি ভারতের ধান্দাবাজি। সুযোগ বুঝে, পরিস্থিতির চাল দেখে ভারত ভালো মানুষই দেখাচ্ছে, বলতেই পারে। মুখের কথায় তো ট্যাক্স লাগে না, আর ওরা ট্যাক্স নিয়ে তো কোনোদিন বলেনি, যা মনে এসছে তাই বলে। আসি ভারতীয় পণ্যের বাংলাদেশের রপ্তানি নিয়ে। এটাও কি শোষণ, নাকি এটা একটা শক্তিশালী সাপ্লাই চেন? ভারতের লাভ হলো তার পণ্য বিক্রি হচ্ছে, কিন্তু বাংলাদেশের কি কোনো লাভ নেই? বাংলাদেশের সবচেয়ে বড় লাভ হলো সস্তায় পণ্য পাচ্ছে। এই একই পণ্য অন্য দেশ থেকে নিয়ে আসতে সময় খরচ সব বেশি লাগতো, সময় লাগতো বেশি, খরচ পড়তো বেশি, সব কিছু। ফলে তো এতে দুই দেশের পক্ষেই একটি উইন উইন পরিস্থিতি। ভারতের মাল বিক্রি হচ্ছে, বাংলাদেশের দরকার সেই মাল সস্তায় পাচ্ছে, কম খরচে পাচ্ছে। ভারতে মেডিকেল ভিসা নিয়ে একটা বিরাট সংখ্যক মানুষ আসে বাংলাদেশ থেকে, আসে বলবো না, আসতো। বর্তমানে এটা একেবারে বন্ধ নয়, তবে খুবই নিয়ন্ত্রিত মেডিকেল ভিসা। আমি জানি একেবারে বন্ধ হয়নি। আমার পরিচিত একজন বাংলাদেশ থেকে, তিনি এখন কলকাতা দিল্লিতে এমসে তিনি চিকিৎসা নিচ্ছেন। তিনি এসছেন, তার সঙ্গে 3 জন তার কম্প্যানিয়ানও এসছেন। এতে করে এরকম এখনও আসছেন, অনেকেই আসছেন, তবে আগের মতো নয়। এতে করে কার বেশি ক্ষতি হচ্ছে বা অসুবিধে? হ্যাঁ, ভারতের যে মেডিকেল ব্যবসা যেটা রয়েছে সেখানে কিছুটা আমদানি হচ্ছে, সেখানেও ইনকাম হচ্ছে, এটা ঠিক কথা। কিন্তু প্রশ্নটা হলো, ভারতের সেইটা না হলেও এই যে গত প্রায় 1 বছরের ওপরে এটা অত্যন্ত কম চলছে, তা থেকে ভারতের এই ব্যবসা মরে গেছে? একদমই নয়। মূল ক্ষতিটা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের, এবং তাদের সেই ক্ষতিটা এতদিন হয়েছিল সেটাও বললাম ওই ইউনূসের অপশাসনের জন্য। তাহলে কিছু মানুষ মনে করে ভারত তাদের কেন শোষণ করছে, এই কথাটা মনে পড়ে। এর উত্তর লুকিয়ে আছে স্থানীয় রাজনীতিতে। অনেক সময় ব্যর্থতা ঢাকার জন্য ভারত বিরোধিতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে। বলা হয় ভারত কোনো বিশেষ দলকে, এতদিন বলা হতো আওয়ামী লীগকে, ক্ষমতায় দেখতে চায়, কিন্তু তা নয়। ভারত আসলে চায় এমন একটি সরকার যারা দিল্লির নিরাপত্তা উদ্বেগকে সম্মান করবে
এবং তারা তাদের নিজেদের দেশের উন্নতির কথা ভেবে তাদের পদক্ষেপগুলো করবে। ইউনূস সরকার প্রথম দিকে এগুলো ভাবেনি, অন্ধ ভারত বিরোধিতায় মগ্ন ছিল। পরে যখন বুঝলো তখন অনেক দেরি হয়ে গেছে, তখন এখানে ভারতের সাথে সম্পর্ক ভালো করবার চেষ্টায় নেমে এসেছিল। তো যদি কোনো সরকার ভারতের সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করে, তবে দিল্লি কেন তাদের সমর্থন করবে? করবেই না। মনে রাখবেন, 20 কোটি মানুষের একটি প্রতিবেশী দেশ যদি অস্থিতিশীল হয়, তবে ভারতের জন্য তা নরকের সমান। কোনো বুদ্ধিমান রাষ্ট্র তার পাশের বাড়িতে আগুন লাগাতে চায় না। তাই ভারতের লক্ষ্য শোষণ নয়, বরং একটি প্রেডিক্টেবল বা স্থিতিশীল প্রতিবেশী, সেইটাই ভারত চায়। পরিশেষে বলতে চাই, ভারত ও বাংলাদেশ একে অপরের ভাগ্য নিয়ে একসাথে জড়িয়ে আছে। বাংলাদেশের জন্ম যেমন ভারতের সহযোগিতা ছাড়া হতো না, তেমনি বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিও ভারতের সাথে সুসম্পর্ক ছাড়া ঘটবে না, ঘটতে পারে না। শোষণের গল্পগুলো শুনতে ভালো লাগলেও অর্থনৈতিক তথ্যের সামনে তা টিকে থাকে না। এই বোধ যদি ইউনূসের 1.5 বছরের পরিস্থিতি দেখার পরও কোনো যারা কংস মামার বাড়ি বলে ভাবে ভারতকে, তারা যদি বোঝেন, তবে তার বোধ বুদ্ধি নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যায়। দুই দেশের শিক্ষিত সমাজকে বুঝতে হবে যে পারস্পরিক স্বার্থ মানে একতরফা লাভ নয়। বাংলাদেশে যদি শান্তি থাকে, উগ্রবাদ যদি নিয়ন্ত্রণে থাকে, তবেই ভারতের শান্তি বজায় থাকবে। আর শান্তি থাকলেই আসবে প্রকৃত উন্নতি। যেমন ভারতের উন্নতি, তেমনি বাংলাদেশেরও উন্নতি। আজকের এই আলোচনা সম্পর্কে প্রিয় দর্শক, আপনার মতামত কি? তথ্যগুলো কি আপনাকে নতুন করে ভাবতে সাহায্য করলো? কিংবা যাদের কথা ভেবে এই ভিডিওটা তৈরি করেছি, যারা ভারতকে ভাবে কংস মামার বাড়ি, সেই তাদের কি নতুন করে ভাবতে সাহায্য করলো কিংবা করবে? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন ক্যালকাটা ডায়ালগস। দেখা হবে পরের পর্বে। নমস্কার।